অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ৮৩ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ধারালো অস্ত্র নিয়ে এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনী। তিনি সবকিছু নীরবে সহ্য করেছেন। জীবনের শেষ দিনগুলোতে এই মানসিক চাপ তাকে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দর্শক, উপদেষ্টা হাসান আলীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ফাঁস হয়েছে গোপন তথ্য, আমরা আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক ভারতের রয়েরা হত্যা করেছে। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষার্থীরা মাঠে নেমে গিয়েছে। প্রথমে শিক্ষার্থীদের ভিডিও থাকছে, সর্বশেষ থাকছে সেখানে থাকা সেই হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। তো অনুরোধ থাকলো না টেনে পুরো ভিডিও দেখবেন, বেশি কথা না বলে চলুন দর্শক এক এক করে আমরা বিস্তারিত। উপদেষ্টার উপর আর আমাদের রাস্তা নাই। দেশে নতুন ভাবে ভারতের এজেন্ট নিয়োগ দিচ্ছে। আমার মনে হয় এটা একটা ভারতের নীল নকশার অংশ। আমার উপদেষ্টা পরিষদের সবাইকে ইঙ্গিত করে আমার এই শেষ কথা, অবিলম্বে তাদেরকে যে ভারতের এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে এই প্যানেল থেকে বাদ দেওয়া হোক। উপদেষ্টা পরিষদে যুক্ত হয়। আমরা দেখেছি কালকে হঠাৎ করে বশির এবং ফারুকি যারা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টদের কে তেল দিয়ে এতদিন হচ্ছে জীবনযাপন অতিবাহিত করেছিল, আজকে তারা আবার উপদেষ্টা পরিষদে সংযুক্ত হয়। এটা আমার প্রশ্ন, কারাই তাদেরকে এইখানে জায়গা দেয়? কারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে? আমার দুঃখ লাগে, এখনো যদি আপনারা মনে করেন এখনো যুদ্ধ শেষ হয়ে গেছে, জুলাই আগস্টের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আজকে জুলাইয়ের 135তম দিন। মনে রাখতে হবে, শেখ হাসিনা ভারতে বসে বসে মোদির সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে 2000 যে গণহত্যা করেছে, আর হচ্ছে যারা আমাদের ভাই চক্ষু হারাইছে পা হারাইছে, তাদের এই যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে সেটার জন্য অনুসরণ করতেছে, এটা ভাববেন না। তিনি আবার নতুন গণহত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। তিনি হচ্ছে সংখ্যালঘুর কার্ড খেলে চেষ্টা চালিয়েছে, পারে নাই। স্কুলের মাধ্যমে তারা চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু এখন তারা ডিরেক্ট হচ্ছে উপদেষ্টাতে চলে আসছে। তাহলে বুঝতে হবে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যক্ত হওয়ার আর বেশি দূরে নাই। আমরা যদি সচেতন না হই তাহলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ব্যর্থের পথে। তাহলে সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আপনারা ঘুমাবেন না। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে নতুন ভাবে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে বৈষম্য করে আমাদের দেশকে বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ছাত্র জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আমরা এই বিভেদ সৃষ্টি করতে চাই না। আপনারা সব জায়গায় থেকে উপদেষ্টা নিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টা নিচ্ছেন, উত্তরবঙ্গ রাজশাহী রংপুর থেকে কেন নিচ্ছেন না? সেখানে কি কোনো যোগ্য মানুষ নাই? কেন তারা বঞ্চিত হবে? তারা বঞ্চিত হবে সবসময়। স্বাধীনতার পর থেকে তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে সেটি সত্যিই দুঃখজনক। আমার প্রফেশনটা জানো তো, তো আমি কথা বলে পয়সা দিতে হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। ৮৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলেও তার জীবনের শেষ দিনগুলো ছিল গভীর মানসিক যন্ত্রণা এবং অপমানের গল্প। মৃত্যুর আগের দিনগুলো তিনি এক কঠিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। তার পুত্রবধূ, যাকে তিনি পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছিলেন, সেই ব্যক্তি তাকে লোকসমাজে বেইজ্জতি করতে দ্বিধা করেনি। পুত্রবধূর করা অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা তাকে
মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে। সমাজে একজন প্রতিষ্ঠিত এবং উচ্চ পর্যায়ের মানুষ হয়েও এএফ হাসান আরিফ এই অপমানের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেনি। তিনি সবকিছু নীরবে সহ্য করেছেন। জীবনের শেষ দিনগুলোতে এই মানসিক চাপ তাকে চরমভাবে ভেঙে দিয়েছে। তবে তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ বা মানসিক এবং শারীরিক ক্লান্তি। জীবনের শেষ পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল এই মানুষটি অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালনে ছিলেন অটল। মৃত্যুর আগের দিনেও তিনি দীর্ঘ মিটিং করেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ছেলে মুয়াজ আরিফ জানান, বাবা হঠাৎ মেঝেতে পড়ে যান। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার বিকেলে দুবাই থেকে তাকে বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরটি জানতে পারেন। এই খবরে তিনি ভীষণভাবে মর্মাহত হয়েছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। খবর পেয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে যায় ডক্টর ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এএফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করে কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্টে। সেখানে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। এরপর ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। ৭০-এর দশকে তিনি এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটর্স নামে ল ফার্ম প্রতিষ্ঠা করেন। হাসান আরিফ ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের ২৮শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এরপর ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল এর পাশাপাশি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের কোর্ট মেম্বার। দর্শক, ইতিমধ্যে আপনারা এখানে বিষয়গুলো দেখতে পেয়েছেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।